নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় তৃণমূল রীতিমতো চটপট করছে। প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরব হয়েছিলেন যে এসআইআর করতে দেবেন না, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার চাপে পড়ে এসআইআর করতে দিলেন। তারপর এখন 25-30 দিন অতিক্রান্ত হওয়ার পথে তারপরও কিন্তু তৃণমূল কংগ্রেসের চটপট যাচ্ছে না। আর সেই চটপট যাচ্ছে না বলেই মাঝে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন এসআইআর স্থগিত করার জন্য নানা ধরনের বাহানা দিয়ে। এবার নির্বাচন কমিশনারের কাছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 10 জন প্রতিনিধি পাঠিয়েছেন 5টি প্রশ্ন নিয়ে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং এক্ষেত্রে এসআইআর হওয়ায় তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারী নিয়ে বেশি জোর দিয়েছেন যে অনুপ্রবেশকারী যদি না থাকে তাহলে এসআইআর কেন হচ্ছে। এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে প্রায় শেষের পথে, তারপরেও কেন তৃণমূল কংগ্রেসের এত চটপট অবস্থা। যে তৃণমূল কংগ্রেস যত চটপট করছে ততই যেন রহস্য দাঁড়া বাড়ছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে, যে বিজেপি, সিপিএম, কংগ্রেসের এসআইআর নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো চটপট অবস্থা নেই, তাহলে তৃণমূল কংগ্রেসের এত চটপট হচ্ছে কেন? পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি বিজেপির মাথা ব্যথা নেই, সিপিএমের মাথা ব্যথা নেই, কংগ্রেসের মাথা ব্যথা নেই? তাহলে তৃণমূল কংগ্রেসের এত মাথা ব্যথা হচ্ছে কেন? নাকি এসআইআর তৃণমূল কংগ্রেসের ভোটারে আঘাত করছে, যার কারণে ভেতরে ভেতরে তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা বুঝে গেছেন যে কিছু একটা খেলা ঘোরার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এসআইআর সুষ্ঠুভাবে হলে, যার কারণেই তৃণমূল কংগ্রেস এখন চটপট করছে। কিন্তু জ্ঞানেশ কুমারও প্রতিনিধি দলকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এসআইআর প্রক্রিয়া আইন মতোই হচ্ছে এবং আইনকে তৃণমূল কংগ্রেসের মানতে হবে। এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না। যদিও বাইরে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস বলেছে যে অনেক প্রশ্নের উত্তর নির্বাচন কমিশন দেয়নি, কিন্তু সেই প্রশ্নের উত্তর আপনারা শুনলেই বুঝে যাবেন যে কতটুকু যুক্তিসঙ্গত। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করবেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 5টি প্রশ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল গিয়েছিলেন এবং সেই 5টি প্রশ্ন জ্ঞানেশ কুমারকে করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তর তারা নাকি পাননি, সে নিয়ে সাফাই গিয়েছেন। এবার আপনারাই বিচার করুন যে এই প্রশ্নগুলোর উত্তর বর্তমানে দেওয়া জ্ঞানেশ কুমারের কাছে যুক্তিযুক্ত কিনা, যেখানে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলছে। প্রথম প্রশ্ন, এসআইআর কি সত্যি ভোটার তালিকার শুদ্ধিকরণের জন্য হচ্ছে, নাকি বাঙালি এবং বাংলাকে নিশানা করাই মূল উদ্দেশ্য? না হলে অসম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামে কেন হচ্ছেন? এটা প্রশ্ন হতে পারে। পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু আরও 12টি কেন্দ্রীয় শাসিত এবং রাজ্যে ভারতবর্ষে হচ্ছে, তাহলে সেগুলোর নাম কেন উল্লেখ করল না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল? মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অসমের কথা উল্লেখ করা হয়েছে। মানে দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পরিষ্কার উদ্দেশ্য, প্রথম প্রশ্ন, যে অসম, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়ের কথা উল্লেখ করে যেহেতু বাংলাদেশ সীমান্তবর্তী, সেই সন্দেহের দিকে পশ্চিমবঙ্গকে টেলে নিয়ে স্থগিতাদেশ করার উদ্দেশ্য। না হলে যে আরও 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত হচ্ছে সেগুলোর নাম কেন উল্লেখ করলো না তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, যে অন্য 12টি রাজ্যে কেন হচ্ছে এ নিয়ে কিছু বলেনি? তাহলে কি দাঁড়াচ্ছে? এবং এটা তো শুদ্ধিকরণ হচ্ছেই, বিহারে শুদ্ধিকরণ হয়েছে, মৃত ভোটার, ভুয়ো ভোটার এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যারা চলে গেছে এবং পূর্বের নাম রয়েছে সেগুলো কি বাতিল করা উচিত নয়? সেটা সবাই চাইবে, কোনো ভোটারই চাইবে না যে 2 জায়গায় তার নাম থাকুক, এক জায়গায় থাকবে। এবং মৃত ভোটার কোনো অবস্থায় যাতে না থাকে সেটাও চাইবে, সেটা শুদ্ধিকরণ নয়। অনুপ্রবেশকারীর কথা, অবৈধ ভোটারের কথা বাদেই দিলাম, মৃত ভোটার এখন পর্যন্ত যা শোনা যাচ্ছে 27 লক্ষ বাতিল হচ্ছে, সেটা কি শুদ্ধিকরণ হচ্ছে না? তাহলে আবার কেন তৃণমূল কংগ্রেস শুদ্ধিকরণের প্রশ্ন তুলছে? এ নিয়ে অবশ্যই কমিশন কি জবাব দিবে। বর্তমানে যেখানে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন। দ্বিতীয় প্রশ্ন হলো যে 2024 সালের ভোটার তালিকা যদি অবৈধ ভোটার থেকে থাকে, তাহলে সেই ভোটে নির্বাচিত সরকার কি করে ক্ষমতায় থাকতে পারে? এটা নির্বাচন কমিশনের সঙ্গে কি সত্যি যুক্তিসঙ্গত প্রশ্ন?
নির্বাচন কমিশন ভোটার তালিকা শুদ্ধিকরণ করছে। আর যদি অবৈধ সরকার হয়ে থাকে কেন্দ্র সরকার, তাহলে যদি তৃণমূল কংগ্রেসের সাংসদ গিয়ে থাকেন এই প্রতিনিধি দলে, তাহলে তো সেই সাংসদও অবৈধ, এটা মানতে হয়। তাহলে অবৈধ সাংসদ কী করে নির্বাচন কমিশনের কাছে গিয়ে প্রশ্ন করতে পারেন? এবং 2021 সালে তৃণমূল কংগ্রেস সরকারে রয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের সরকার থেকে যদি প্রতিনিধি দল পাঠানো হয়, তাহলে তৃণমূল কংগ্রেস সরকারও তো অবৈধ। নিজে অবৈধ সরকার হয়ে কেন্দ্র সরকারকে অবৈধ বলছে। এসআইআর কি শুধু প্রতি বছর বা 5 বছর পরে পরে হয়? 15 বছর 20 বছর পরে পরে হয়? তাহলে 15 বছর 20 বছর ধরে যত ভোটারের মৃত্যু হয়েছে সেসব বাতিল করে শুদ্ধিকরণ করা হচ্ছে। তাই দুটি প্রশ্নের ক্ষেত্রে যুক্তিসঙ্গত হচ্ছে না নির্বাচন কমিশনার কাছে চাওয়া। এবার বুঝে দিন আপনারাই। 3 নম্বর প্রশ্ন হলো, বিহারে এসআইআর করে কত বিদেশি বা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে পেরেছে কমিশন? এটা কি প্রশ্ন হতে পারে? এসআইআর কি শুধু অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের জন্য হচ্ছে, নাকি মৃত ভোটার, ভুয়ো ভোটার এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যারা চলে গেছেন সেই সব ভোটার বাতিল করার উদ্দেশ্য? সঙ্গে অবশ্যই যারা অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় নাম তুলেছেন তাদেরকে বাতিল করা। হ্যাঁ, হচ্ছে না? হচ্ছে। তাহলে একজন ভোটারও কেন থাকবে অবৈধ ভোটার যদি হয়ে থাকে ভারতের যে কোনো রাজ্যে ভোটার তালিকায়? এটা তো প্রশ্ন স্বাভাবিক আসবেই। তাহলে এটাও যুক্তিসঙ্গত হচ্ছে না জ্ঞানেশ কুমারকে করা তৃণমূল কংগ্রেসের প্রশ্নের। চতুর্থত হলো, বিজেপি নেতারা অহরহ বলছেন এসআইআরের পর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে এক কোটির বেশি নাম বাদ যাবে। কিভাবে একথা বলছে? কমিশন কি বিজেপি নিয়ন্ত্রিত সংস্থায় পরিণত হতো? বিজেপি নেতারা বলছেন যেহেতু বিহারে 65 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তাই বিজেপি নেতারা অনুমানের উপর ভিত্তি করে বলছেন যে 1 কোটির উপর নাম বাদ যাবে। সেটাকে নির্বাচন কমিশনের বিজেপি নিয়ন্ত্রণ তো হয়ে গেল কি করে? বিজেপি নেতারা বলতেই পারেন, তারা হাওয়ায় বেশি বলছেন। তাহলে কি বিজেপি নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন হয়ে গেল? প্রমাণ ছাড়া এ ধরনের প্রশ্ন, এটা কি দেওয়ার যুক্তিকার্য হতে পারে নির্বাচন কমিশনের কাছে? পঞ্চম প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গে বিএলওর এবং অন্যান্য এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর আতঙ্কে মারা গেছেন তাদের তালিকা তুলে দিয়ে বললেন যে এটা দায়ভার কার? এখানেও প্রশ্নটা রয়েছে। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর পশ্চিমবঙ্গে প্রতিদিনেই মৃত্যু হচ্ছে, কিন্তু কিছু কিছু মৃত্যু হয়তো এসআইআরের সঙ্গে কিছুটা মিলে যায়, সেগুলোকে ধরে নিতে পারে তৃণমূল কংগ্রেস। এটাও হতে পারে। অনেকের হয়তো পরিস্থিতির চাপে পড়ে অসুস্থতা এসেছে, সেটাকে জড়িয়ে দিয়েছে এসআইআরের সঙ্গে, হতেই পারে। না হলে ভারতের আরও 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া হচ্ছে, সেই সব রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নেতাদের তো চটপট অবস্থা হচ্ছে না। তাহলে তৃণমূল কংগ্রেসের এত চটপট অবস্থা হচ্ছে কেন? বুঝে যান আপনারাই। এসব কি বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলা অবস্থায় নির্বাচন কমিশনকে প্রশ্ন করা যায়? নাকি তৃণমূল কংগ্রেস মৃত ভোটার বাদ যাওয়াটা পছন্দ করছে না, ভুয়ো ভোটার থাকা এটাকে বাদ দেওয়াটা পছন্দ করছে না, অবৈধ অনুপ্রবেশকারী বাদ দেওয়াটা পছন্দ করছে না, যার কারণে এত চটপট অবস্থা সৃষ্টি হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের হাকিমপুর সহ বিভিন্ন সীমান্ত অঞ্চলে কীভাবে অবৈধ বাংলাদেশিরা যাওয়ার জন্য চটপট করছে সীমান্তে। কারণ সীমান্তে বিএসএফ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে এসআইআর প্রক্রিয়া চলা অবস্থায় যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে রয়েছে তারা চলে যেতে পারেন, বিএসএফ সাহায্য করবে। এবং অনেকেই হয়তো বিএসএফের সাহায্য ছাড়াই
যে দালাল ধরে এসেছিলেন তাদের মারফত চলে গেছেন, সেই তালিকা কিন্তু আসছে না, অনেক হবে। এমনিতেই যদি 100-200 বাংলাদেশি সীমান্তে বিএসএফের সাহায্যে যাচ্ছেন, তাহলে বিএসএফের সাহায্য ছাড়া কত যে গেছেন সেটা তো হিসেব নেই। আমার প্রশ্ন হলো যে সীমান্তে একজনই কেন পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি দেখা দেবে? এখন গাড়ে দুষ চাপাতে পারেন বিএসএফের গাড়ে, কিন্তু প্রশ্ন হলো যে বাংলাদেশ থেকে কেন আসবেন এবং কেন পশ্চিমবঙ্গের মাটি ব্যবহারের সুযোগ পাবেন? তাহলে পশ্চিমবঙ্গের স্থানীয় প্রশাসন কী করছে? তাদের রাজ্যে বাংলাদেশি বসবাস করছে এবং তারা ধরতে পারছে না। এখানে তো পশ্চিমবঙ্গের প্রশাসনেরও ব্যর্থতা রয়েছে। যদি বিএসএফের ব্যর্থতা থেকে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের ব্যর্থতা রয়েছে। তার রাজ্যে শত শত অবৈধ বাংলাদেশি বসবাস করছে, অথচ পুলিশ প্রশাসন বুঝতে পারছে না। এবং সার্বিকভাবে পরিষ্কার বলা যায় যে তৃণমূল কংগ্রেস এখনও যেভাবে চটপট করছে, 4 নভেম্বর শুরু হয়ে 29 নভেম্বর পর্যন্ত, এতে তৃণমূল কংগ্রেস অশনি সংকেত দেখতে পাচ্ছে এসআইআর প্রক্রিয়া চলার মধ্যে। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।